আমি মাঝে মধ্যে টুকটাক ভিডিও আর কি করি, ছোটোখাটো ভিডিও করি, ছাড়ি। এগুলা ওই খামখেয়ালিপনার মধ্য দিয়ে এটা করি আর কি, মানে সময় কাটানোর জন্যে কিছু করা। তবে সব থেকে বড় জিনিস কি, যেটা প্রতিদিনই আজকাল এর মধ্যে সময় কাটে, সেটা হচ্ছে বর্তমান এই 2024 সালের যে আন্দোলনটা, এরপর থেকে আমি কিন্তু একটা জিনিস যেটা ছোটবেলায় পড়েছিলাম বা বিভিন্ন জায়গা থেকে শুনেছিলাম, সেটা নিয়ে খুব বেশি মানে যে চিন্তা ভাবনা করেছিলাম তা না। তবে জীবনের পথ চলতে চলতে এই বার্ধক্যে এসে সেই জিনিসটা খুব মনে পড়ছে। সেটা হচ্ছে মানে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়। শিক্ষাটা গ্রহণ করা যায় সেই দোলনায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পৃথিবীর মধ্যে বিচরণ করতে করতে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করার বা শেখার সময়টা চলতে থাকে। এখানে যেভাবে সময় সুযোগ পায়, সেভাবে তার মেধা, বুদ্ধিমত্তা বা তার চাওয়া পাওয়ার জায়গা থেকে সে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে। তো আমার এখন বুড়ো বয়সে এসে আমি জীবনে রাজনীতি কি জিনিস ওটার ধারে কাছে আমি যাইনি। আর আমি রাজনীতির বিদ হিসেবে যাদেরকে দেখছি, প্রথম জীবনে যাদেরকে দেখছি মনে হতো তাদের ভিতরে কিছু আদর্শগত ব্যাপার স্যাপার ছিল, কিন্তু পরবর্তীতে এসে দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৭১-এর যুদ্ধটার করে আসা, মানে ৭১-এর যুদ্ধ তো সে জিগুজি করতে যায়নি, ওখানে মানে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়েই যুদ্ধে অংশগ্রহণ, তো সেটা করতে হয়েছিল। তো সেটা থাক, যুদ্ধ শেষ হলো, আমরা স্বাধীন হলাম, এমন একটা ব্যাপার স্যাপার, দেশ স্বাধীন হলো। তারপরে কি হলো, দেশের শাসনভার সেই তথাকথিত জাতির পিতা মুজিবর বসলো। তো এই মানুষটাকে ভক্তি শ্রদ্ধা করে বলার মতো কিছু নাই। এই আসলেই এই দেশটার জন্ম তাদেরই পারিবারিক স্বার্থে হয়েছিল মনে হয়, কেননা ২১ পরিবার করে তো অনেক কথা তাদের দলের মুখ থেকে শুনছি। জাগিয়ে এখন পাকিস্তান পিরিয়ডে রাস্তাঘাটে যতটা কথা বলতে পারতাম, পাকিস্তান পিরিয়ডে যেভাবে আন্দোলন সংগ্রামে মাঠে নামতে পারতাম, মানে ছাত্র হিসেবে আমাদেরকে ডাকা হতো, আমরা দল ফল বুঝি না, তো হই হই করতে যেতাম, মিছিলে যাচ্ছি, মানে একটা কি একটা করছি এইরকম একটা ভাব, আমার তো রাজনীতিবাদী বুঝতাম না। তো সেটা তো গেল, মানে বাংলাদেশ হলো মানে ওই রাস্তাঘাটে গিয়ে চিল্লাচিল্লি করা, আর তুমি কি ভিতরে ভিতরে চিন্তা করছো এটা প্রকাশ করা বিপজ্জনক। এটা কম বেশি বিপজ্জনক ছিল।
মানে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলা মানে বিপজ্জনক। তো ওই সময় জাসদ টাসদ ফর্ম হয়েছিল দেশে, সেখানে যারা মুজিবের বিরোধী হয়ে দাঁড়িয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল যারা ইতিহাস জানেন তারা ভালোভাবে জানেন। তো গেল, তা আমার হচ্ছে ব্যক্তিগত আমার কথাই আমি বলছি, এখানে অন্যের নিয়ে টানা হেঁচড়া করা বা অন্য নিয়ে কথা বলার আমার দরকার না। তা আমি নিজের চরকায় নিজেই তেল দিতাম, কেন পেট চালাইতে হবে, সংসার ধর্ম শুরু করেছি, বাল বাচ্চা মানুষ করতে হবে, এইসবগুলাই। তো ওইভাবেই দিন কাটছিল। আর দেশ যেভাবে চলে চলুক, ওখানে তো আমার কিছু করার নেই, মানে চলছে। রাজনীতিবিদরা আছেন, রাজনীতি হচ্ছে দেশে, এক দল যাচ্ছে আর এক দল আসছে, ঘটনা প্রবাহ এগিয়ে চলছে। এর মধ্যে দিয়ে রাজনীতি শেখা বা রাজনীতির মধ্যে ঢোকার তেমন আগ্রহ হয়নি কোনোদিন, আর হবে কি করে ভাই? পেটের ধান্দায় যাদের ছুটতে হয় তাদের আবার রাজনীতি তো আর একটা ব্যবসা। ওটা যারা করে তাদের ওই করেই অনেক কামাই রোজগার হয় যদি দান বেঁধে যায়। দল যদি ক্ষমতায় থাকে আর কেউ কেটা যদি একটু হওয়া যায় না এলাকায়, ওদের কাছে মানুষ ভ্যান ভ্যান করবে। 2 নম্বরই লোকগুলো বেশি আশপাশে ঘুরঘুর করবে, এরা সন্ত্রাসী দল তৈরি করবে, মোস্তান টোস্তান তৈরি করবে, তারপর ভিতরে মাদক ব্যবসা ট্যাবসা, এসব তো অনেক কিছু এগুলো জানেন। আপনার বাংলাদেশের মানুষ জানেন না? রাজনৈতিক নেতা একেবারে গ্রামের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, তারপরে কি বলে এমপি, এটা সেটা এইভাবে চলে আসছে না। এগুলো তো আপনার দেখছেন, এর তো আমার গপ্প করে দূর করে শোনা আমার বিষয় না। তবে এই বুড়ো বয়সে এসে একটা জিনিস কিন্তু বেশ মজা পাচ্ছি, রাজনীতি শিখছি বলি বুঝলেন। আমি প্রতিদিনই বিভিন্ন ওই, আর এটা তো মিটিংয়ে তো যাওয়ার দরকার হয় না, যে রাজনৈতিক নেতা কি বলছে ওরা শুনতে হবে। এখন বাড়ি বসি, ঘরের কোনায় বসি বহু কিছু বলা যায়, বহু কিছু খবর দেশের বিদেশের, কে কোথার থেকে কি বলছে না বলছে এটা চিন্তা করা যায়। প্র্যাকটিক্যালি অবস্থাটা কি ঘটছে এটা বোঝা যায়। তো এই যে মানে রাজনৈতিক এই যে যারা রাজনীতি করে যেসব মালেরা, কিছু একটু জঘন্য প্রকৃতির লোক, এরা সকালে একরকম বিকালে একরকম, কিন্তু নীতি চরিত্র বলতে আমি কিছু দেখছি না। এটা সব ধান্দাবাজ কিভাবে পয়সা বানাবো এই জায়গাটা পরিবারতন্ত্র তো ঢুকে গেছে বাংলাদেশে। পরিবারতন্ত্র 3টি, একটা হচ্ছে শেখ মুজিবের পরিবার, পরবর্তীতে জিয়াউর রহমান, উনি আইডিওলজি হিসেবে দেশের ক্ষমতায় আসেন, উনি একটু ক্যারিশমা দেখালেন কিছুদিন, আরও ছিল, উনি হয়তো আর্মি অফিসার হত্যা করেছিলেন, যার কারণে উনিও ওই হত্যার মধ্য দিয়ে নিষ্পত্তি। শেখ মুজিবও প্রচুর মেরেছিল, তারও ফ্যামিলির নিষ্পত্তি ওই হত্যার মধ্য দিয়ে। ওদিকে ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ায় ইন্দিরা গান্ধী, সেও প্রচুর শিখ টিক মেরে একদম এই করেছিল, শুধু ক্ষমতা ধরে রাখা যেত। সেও কিন্তু ওই নিজের বডিগার্ডের দিয়ে কিন্তু নিষ্পত্তি। পাকিস্তানে বসে ভুট্টো, সে কিন্তু খুব কুটচাল দিয়ে মানে এই পাকিস্তানকে দ্বিগণ্ঠিত করার ব্যাপারে কিন্তু একটা পাঠ ছিল। সেও কিন্তু নিষ্পত্তি পাক আরবিদের হাতেই এবং জেলের মধ্যে ভুক্তি। তাহলে প্রতিটা মানুষের ক্রিয়াকর্মের মধ্য দিয়ে কিন্তু তার নিষ্পত্তিটা আল্লাহ নির্ধারণ করে ফেলেন। তো যাক, এখন এই ইয়ের পরে রাজনীতি যে কত কুটিল এবং প্যাচালো এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এটা কিন্তু বুঝতে মানুষের কষ্ট হচ্ছে না। এই আওয়ামী লীগ আপাতত প্রস্থান, আবার পরে আগামীতে আসবে কি আসবে না আল্লাহ জানে। কিন্তু এই সুযোগে আওয়ামী লীগের চরিত্রটা ধারণ করেছে কিন্তু বিএনপি একদম পুরাপুরি। আওয়ামী লীগদের যে
মানে বিভিন্ন জায়গায় দখল টখল এটা সেটা এইসব যারা মানে করে বসেছিল আওয়ামী লীগের ক্ষমতা দায়কারী, এখন কিন্তু একেবারে হুট করে বড় দল না বিএনপি, এদের যে চেলা চামান্ডা গুন্ডা পান্ডা মেরে কেটে খাওয়া, ওই দলের সাইনবোর্ড লাগিয়ে করে গম্বে খাওয়া, এরা কিন্তু একদম একবার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে একেবারে। মানে অনেক দিনের অভুক্ত কুত্তাগুলা যেমন একটা হাড্ডি বাইলি যেমন দৌড়ায় না, এক ঘের দিয়ে দেখা যাচ্ছে দুই বিএনপির গ্রুপ কামড়াকামড়ি করে মারামারি করে হচ্ছে, আমাদের জায়গায় হচ্ছে। এই যারা আগে বিএনপি করতো, মানে মানে সার পোকা খাটে অনেক দিন মানুষ শোয় না, না খেয়েই সার পোকাগুলো সাধারণ হয়ে গেছে। এই সার পোকাগুলো আমাদের, আমি দেখছি বাড়ি উঠি দেখছি শুনছি, এরা কিন্তু এখন বেশ এই যে আওয়ামী লীগদের পরিত্যক্ত এগুলা সব দখল টখল করে এদের কিন্তু গায়ে এখন ভালো রক্ত। অনেকের চাকচাকা চেয়ারম্যান ছিল, পাছা শুকিয়ে যাচ্ছিল এই দীর্ঘদিনের, এদের এখন নতুন নতুন গাড়ি আসছে, প্রত্যেকে আসছে। এর মধ্যে ব্যাপক চাঁদাবাজি, ব্যাপক সব হচ্ছে। তো এখন ব্যাপার হলো এইসব। তবে রাজনীতি কোন ধারায় চলছে, কিভাবে কি হচ্ছে, এগুলো বেশ মজা পাচ্ছি আজকে বসে বসে, এসবগুলো দেখছি শুনছি। প্রতিদিনই কিছু না কিছু স্বৈরাচারকে তাড়িয়েছে, মুক্তি এনেছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদেরকে বলে বিএনপি কুত্তার বাচ্চা। এই লোককে কি তারেক রহমান বহিষ্কার করেছে? করে নাই। কেউ সমালোচনা করেছে? এই লোকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? তারপর আবিদকে বা বিএনপি কে লোকজন ভোট দিবে কেন ডাকসু নির্বাচনে? যেই দলের মহাসচিব এই কথা বলে, শুনেন মহাসচিব কি বলে, যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এখন আমাকে বলেন, এই যদি হয় বিএনপি মহাসচিবের উক্তি দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে, তাহলে আবিদের দোষ কি? ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য ক্যান্ডিডেট একটা পজিশন তারা পায় না, তাইলে তাদেরকে ভোটটা কেন দিবে? ঢাকা ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে ওরা তো মেধাবী, অ্যাডমিশন টেস্টে তো ভর্তি পরীক্ষা দিয়ে তারা তো ওইখানে ভর্তি হয়েছে। তারা বেনজিরের মতো, ওই যে পুলিশ প্রধান বেনজির যেমন, ওই যে দুইজন ডাক্তার রুবায়া, তার একজন কি জানে নিজাম নাকি, তারা ওইখানে তারে বিনা ভর্তি পর ছাড়াই তারা ভুয়া রাস্তা দিয়ে তারে ভর্তি করাই দিচ্ছে ডক্টরাল ডিগ্রিতে। ওই রকম তো করে নাই। তো ঢাকা ইউনিভার্সিটির ছেলেপান যারা, ছাত্র ছাত্রী যারা, তারা তো তাদের মেধা দিয়ে চিন্তা করে দেখেছে, যেই দলের মহাসচিব জিয়াকে এভাবে ডেমোনাইজ করে, আমরা তাদেরকে কেন ভোট দেব? আমরা তাদেরকে কেন ভোটটা দিতে যাব? যেই দলের মহাসচিব জিয়া সম্পর্কে এই কথা বলে। কিন্তু আরো একটা কথা, এই মির্জা ফখরুলের ভাই ফয়সাল আমিন আমেরিকায় ক্রেডিট কার্ড ফ্রড কইরা, টাকা পয়সা চুরি কইরা, মানুষের কাছে টাকা পয়সা ধান্দাবাজি কইরা ফয়সাল আমিন দেশে গেছে। দেশে গিয়া ঠাকুর গায়ে সেক্রেটারি হয়, মেয়র হয়, ডিসি রে বদলি করে, এসপি রে বদলি করে। হ্যাঁ, এগুলো সেন্ট্রালে কেউ জানে না। মনে হয় এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেপানরা এগুলো শুনে নাই। ঢাকা ইউনিভার্সিটির ছেলেপানরা কি এটা জানে না যে মির্জা পাক যতবার আন্দোলনের ডাক দিছে প্রত্যেকটা বিভাগীয় শহরে আজাইরা 2টা লেকচার দেওয়ার বাইরে তার আর কোনো প্ল্যান নাই? ঢাকা বিভাগীয় সমাবেশে তার নেক্সট কোনো প্ল্যানই ছিল না যে এরপরে কি করবে। বিএনপি কে পরের স্টেজে নিয়ে যাওয়ার জন্য, দর্শকবৃন্দ, রাজনীতি করতে গেলে একটা জিনিস লাগে, আমি লোকজন সমাগম করব,
সমাগম করলে স্বৈরাচার বিরোধী সরকারের সময় এই সমাবেশের পরে আমি কিসের ডাক দেব? এই সমাবেশকে নিয়ে আমি কোথায় যাব? 4 থেকে 5 লক্ষ 10 লক্ষ লোক আমার সামনে দাঁড়া, আমার একটা দূরদৃষ্টি বা ভীষণ থাকবে না? 2 জন পুলিশ এসে লড়ান দিছে, মির্জা ফাক মঞ্চে উঠা বলে এবার কি বলবো? এই বিএনপিকে আপনি যোগ্য মনে করেন ভারতীয় আগ্রাসনের মুখে? এই বিএনপিকে আপনি ভোট দিবেন ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে? এবং আবিদদের মতো ছাত্রদেরকে শিখিয়ে দেওয়া হয় তোমরা লোকজনের কাছে, ছাত্রছাত্রীদের কাছে খেদমত করতে যাবা না, শুধু বলবা আমিও জানি তুমিও জানো শিবির হইছে পাকিস্তান। এটা হইছে আপনাদের স্লোগান। শিবিরের ছাত্র ছাত্রীরা নিজে না খাইয়া, ইফতারি নিজে না কইরা, গরমের মধ্যে হলে হলে কুলার, ওয়াটার কুলার দিয়ে দেয় যাতে ঠান্ডা পানি খাইতে পারে। ছাত্রছাত্রীদের নামাজ পড়ার দাওয়াত দেয়। পকেটের মধ্যে থেকে খাওয়া বা 2 পয়সা বাইর কইরা গরিব একটা ছাত্রর হাতে দেয়। এখন এটা নিয়ে রুমিন ফারহানা বলবে এরা একটা জঙ্গি সংগঠন, এরা স্বৈরাচারের দোসর, এবং আর কিছু যদি খুঁজে না পায় তাইলে বলবে ওরা তো রক কাটে। গত 54 বছর এই রক কাটা আর রাজাকার আর শিবির এই তকমার বাইরে নিজেদের কৃতিত্ব নিয়ে বলার মতো কোনো কিছু আছে? আমি তো দেখিলাম। আচ্ছা, শেষমেশ এটা ভালোই বুঝতে পারছি এখন মানুষ কিন্তু আগের মতন কত ব্যাকুপ নেই। রাজনীতি না বুঝলেও রাজনীতি কোন পথে কোন ধারায় চলছে এটা কিন্তু মানুষ বেশ ভালোই বুঝতে পারে। আর যারা বুঝতে পারে না ওরা একেবারেই অদ্য বোকা। কিছু না কিছু তো বুঝতে হবে যে কি অবস্থায় ছিলাম, কি অবস্থায় বর্তমানে আছি, আর আগামীতে কোন পথে আমাদের হাঁটতে হবে। সব থেকে বড় জিনিস আমি যেটা উপলব্ধি করেছি, বাংলাদেশের জন্ম দিয়ে বাংলাদেশের এই মুসলমান সম্প্রদায়কে 2টা ভাগে ভাগ করে রাখাই ছিল ইন্ডিয়ান রাজনীতির, বাংলাদেশ পলিসির মূল একটা জায়গা। আর এখন বিএনপি গর্ধপরা এরা বাংলাদেশের মুসলমানদেরকে বিভক্ত করে রাখার সেই আওয়ামী কৌশলটাকে রপ্ত করে আমাদের রাজনীতি শেখাচ্ছে। এই কমেন্টগুলা, এই আওয়ামী লীগের চোরটা, এই আওয়ামী লীগ বলছি, এই বিএনপি বর্তমানে যে চাঁদাবাজ, আর সব থেকে একটা লিডার যে তারেক, এই হারামজাদা তো ওই বিদেশে বসে বসে চাঁদার পয়সায় তো ব্যবসা। এসব এদের ভোট দিয়ে কিছু হবে না। জামাতকে দিতে হবে, দিয়ে ভাই দেখতে হবে নতুন কিছু দেখার চিন্তা ভাবনা করে।